নমস্কার বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন এক সময় আমেরিকা ও ইরান এরা ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। এতটাই ঘনিষ্ঠ যে আমেরিকা ইরানকে অস্ত্র দিয়েছিল, ইরানের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, এমনকি ইরানের যে পারমাণবিক কর্মসূচি ছিল সেখানেও শুরুতে তারা সাহায্য করেছিল। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। আজ আমেরিকার দৃষ্টিতে ইরান মিডল ইস্টের একটি বড় সিকিউরিটি থ্রেট। ইরানের বিরুদ্ধে অভিযোগ আছে তারা নাকি সন্ত্রাসবাদকে সমর্থন করছে এবং পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। তাহলে প্রশ্নটা স্বাভাবিক, যে দুই দেশ এক সময় এত ঘনিষ্ঠ ছিল তাদের সম্পর্ক এতটা তিক্ত হলো কিভাবে? এই পরিবর্তন কি হঠাৎ ঘটেছে, নাকি এর পেছনে আছে এমন কিছু সিদ্ধান্ত যেগুলো শুরু প্রায় কয়েক দশক আগে? আজ মিডল ইস্টের উত্তেজনা, এয়ার স্ট্রাইকস, প্রক্সি কনফ্লিক্ট, নিউক্লিয়ার টেনশন, এসব কি শুধুই বর্তমানের সংকট, নাকি এর শিকড় লুকিয়ে আছে অনেক পুরনো এক ইতিহাসে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েক দশক আগে, এবং ব্যাপারটা ভীষণই ইন্টারেস্টিং। আপনারা যদি না জেনে থাকেন আমি বলবো অবশ্যই জানুন, কারণ চোখ খুলে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে। যুদ্ধর পর পৃথিবীর রাজনীতি দ্রুত বদলে যেতে শুরু করে। তখন দুটো জিনিস আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জানেন কি? প্রথমটি হচ্ছে তেল, কারণ শিল্প, পরিবহন, সামরিক শক্তি সবকিছুই তখন তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। দ্বিতীয়টি পারমাণবিক অস্ত্র। হিরোশিমা ও নাগাসাকির পর পরিষ্কার হয়ে যায় যে দেশের কাছে অ্যাটম বোম আছে সেই দেশকে সরাসরি আক্রমণ করা প্রায় অসম্ভব। এর সঙ্গে আরেকটা বড় বাস্তবতা ছিল, পৃথিবী তখন দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একদিকে আমেরিকা ও তার মিত্ররা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। এই প্রতিযোগিতাকেই আমরা আজ বলি কোল্ড ওয়ার। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য হঠাৎ করেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ বিশ্বের বড় তেলের ভান্ডার এখানেই আছে, এখানে একটা বড় অংশ আছে। আর এই অঞ্চলের মধ্যেই ছিল একটি এমন দেশ যার অবস্থান ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইরান। ইরানের উত্তরে ছিল সোভিয়েত ইউনিয়ন আর দক্ষিণে ছিল পার্সিয়ান গালফ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ। ভেবে দেখুন, এর মানে খুব সহজ, যে সুপার পাওয়ার ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারবে সে মিডল ইস্টের রাজনীতিতে বড় প্রভাব রাখতে পারবে। এটা খুবই স্ট্র্যাটেজিক মুভ, খুব লম্বা দৌড়ের খেলা। এই কারণেই 1950-এর দশকে ইরান দ্রুত হয়ে ওঠে ওয়াশিংটনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। কিন্তু ইরান আমেরিকার সম্পর্কের ইতিহাসে একটি এমন ঘটনা আছে যা অনেক বছর ধরে প্রকাশই করা হয়নি। পরে যখন কিছু ডিক্লাসিফাইড ডকুমেন্ট সামনে আসে তখন বিষয়টা পরিষ্কার হয়। সালটা ছিল 1953 আর ঘটনাটা ছিল একটি গোপন অপারেশন। 1950-এর দশকের শুরুতে ইরানের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আসে। ইরানের প্রধানমন্ত্রী হন মোহাম্মদ মোসাদেক। মোসাদেকের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল ইরানের তেল শিল্পের ওপর দেশের নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, কারণ সেই সময় ইরানের তেল মূলত নিয়ন্ত্রণ করত একটি ব্রিটিশ কোম্পানি যার নাম ছিল অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি, যেটি পরে ব্রিটিশ পেট্রোলিয়াম হয়ে যায়। মোসাদেক সিদ্ধান্ত নেন ইরানের তেল শিল্প জাতীয়করণ করা হবে, ন্যাশনালাইজ করা হবে, অর্থাৎ তেলের লাভ বিদেশি কোম্পানির হাতে না গিয়ে ইরানের অর্থনীতিতে ফিরে আসবে। এই সিদ্ধান্ত লন্ডনে খুবই উদ্বেগ তৈরি করেছিল, কারণ বুঝতেই পারছেন ব্রিটেনের জন্য ইরানের তেল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিষয়টা শুধু অর্থনৈতিক ছিল না, ওয়াশিংটনের জন্য তখন আরেকটা বড় চিন্তা ছিল কোল্ড ওয়ার। মার্কিন প্রশাসনের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল যে ইরানের রাজনৈতিক অস্থিরতা সোভিয়েত ইউনিয়নের প্রভাব বাড়াতে পারে। এরপর যা ঘটে তা অনেক বছর ধরে গোপন ছিল। 1953 সালে আমেরিকান ইন্টেলিজেন্স সিআইএ এবং ব্রিটিশ ইন্টেলিজেন্স এজেন্সি MI6 মিলে একটি গোপন অপারেশন চালায়। এই অপারেশনের লক্ষ্য ছিল মোসাদেককে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। এই পরিকল্পনার নাম ছিল অপারেশন এজাক্স। বিক্ষোভ সংগঠিত করা হয়, রাজনৈতিক চাপ বাড়ানো হয় এবং শেষ পর্যন্ত মোসাদেককে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর আবার ক্ষমতায় ফিরে আসেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। শাহের সরকার দ্রুতই আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠে। ওয়াশিংটনের দৃষ্টিতে এটি ছিল কোল্ড ওয়ারের সময় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য। কিন্তু ইরানের অনেক মানুষের কাছে এই ঘটনাটি ছিল অন্যভাবে দেখা, তারা মেনে নিতে পারেনি। তাদের কাছে এটি ছিল বিদেশি শক্তির মাধ্যমে ইরানের রাজনীতিতে হস্তক্ষেপের একটি উদাহরণ। এই ঘটনাটি পরবর্তী কয়েক দশক ইরানের রাজনৈতিক মানসিকতায় বড় প্রভাব ফেলে, আর এখান থেকেই শুরু হয়
পরবর্তী অধ্যায়। কারণ শাহের শাসনে ইরান দ্রুত আধুনিক হতে শুরু করেছিল, কিন্তু সেই পরিবর্তনের ভেতরে আরেক ধরনের অসন্তোষও জমতে শুরু করে, আর সেই অসন্তোষই কয়েক দশক পরে একটি বড় বিপ্লবের রূপ নেয়, রেভলিউশন। 1953 সালের ঘটনার পর ইরানের রাজনীতিতে শাহ মোহাম্মদ রেজা পাহলভির অবস্থান অনেক স্ট্রং হয়ে যায়। পরবর্তী 2 দশকে ইরান দ্রুত আধুনিক হওয়ার পথে এগোতে থাকে। ওয়াশিংটন তখন ইরানকে মিডল ইস্টের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছিল। আমেরিকা ইরানকে সামরিক সহায়তা দেয়, ইরানের সেনাবাহিনীকে আধুনিক করা হয়, বড় বড় যে ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প ছিল সেগুলোর অনেক ফান্ডিং আসে আমেরিকা থেকে এবং সেগুলো শুরু করা হয়। 1960 এবং 1970 দশকে ইরানের অর্থনীতি দ্রুত বাড়তে থাকে। তেল রপ্তানি থেকে বিপুল অর্থ আসছিল, নতুন শিল্প তৈরি হচ্ছিল, বড় শহরগুলো দ্রুত আধুনিক হয়ে উঠছিল। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, তেহরানকে তখন অনেকেই বলতেন মিডল ইস্টের সবচেয়ে আধুনিক শহরগুলোর মধ্যে একটি। কিন্তু এই উন্নয়নের ছবিটা পুরোটা ছিল না, কারণ একই সময়ে রাজনৈতিক স্বাধীনতা খুব সীমিত ছিল। শাহের সরকার বিরোধী মত দমনের জন্য একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা ব্যবহার করত। এই সংস্থার নাম ছিল সাভাক। সাভাকের কাজ ছিল রাজনৈতিক বিরোধীদের নজরদারি করা এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন দমন করা। এদিকে অর্থনৈতিক উন্নয়নের সুফলও সমাজের সব অংশে সমানভাবে কিন্তু পৌঁছচ্ছিল না। শহরের একটি অংশ দ্রুত সমৃদ্ধ হচ্ছিল, কিন্তু অন্যদিকে অনেক সাধারণ মানুষ মনে করছিল এই পরিবর্তনের মধ্যে তারা পিছিয়ে পড়ছে, তারা কিছুই পাচ্ছে না, তারা গরিবই থেকে যাচ্ছে। তেহরানের কিছু এলাকায় নতুন হাইওয়ে, আধুনিক শপিং সেন্টার, বিলাসবহুল গাড়ি দেখা যাচ্ছিল, কিন্তু একই সময়ে গ্রামের অনেক এলাকায় দারিদ্র্য, বেকারত্ব এবং জীবনযাত্রার চাপ এখনো বড় বাস্তবতা ছিল। এই বৈপরীত্যই ধীরে ধীরে ইরানের রাজনৈতিক আলোচনায় একটি বড় বিষয় হয়ে ওঠে। 1971 সালে একটি ঘটনা এই সমালোচনাকে আরো দৃশ্যমান করে তোলে। সেই বছর শাহ আয়োজন করেন পার্সিয়ান এম্পায়ারের 2500 বছর পূর্তির একটা সেলিব্রেশন। অনুষ্ঠানটি হয় প্রাচীন শহর পার্সেপলিসে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজ পরিবার সেখানে উপস্থিত ছিলেন। মরুভূমির মধ্যে একটি বড় অস্থায়ী অনুষ্ঠানের শহর তৈরি করা হয়। ভেবে দেখুন, পার্টি চলছে, একদিকে মানুষ খেতে পারছে না, আরেকদিকে বড় সড়ো পার্টি হচ্ছে। বিদেশ থেকে খাবার আনা হয়। অনুষ্ঠানটি আন্তর্জাতিক গণমাধ্যমে, মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়। সরকারের মতে এটি ছিল ইরানের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার একটি প্রচেষ্টা। কিন্তু সমালোচকদের কাছে এই অনুষ্ঠানটি একটি ভিন্ন প্রশ্ন তুলেছিল। যখন দেশের একটি অংশ দ্রুত সমৃদ্ধ হচ্ছিল এবং অন্য অংশ অর্থনৈতিক চাপের মধ্যে যাচ্ছিল, তখন এই ধরনের আয়োজন সরকার ও সাধারণ মানুষের মধ্যে দূরত্বের প্রতীক হয়ে উঠছিল। 1970-এর দশকের শুরুতে এই অসন্তোষ আরও দৃশ্যমান হতে শুরু করে। একদিকে দ্রুত আধুনিকীকরণ, অন্যদিকে রাজনৈতিক নিয়ন্ত্রণ, এই দুইয়ের মধ্যে একটি টানাপোড়েন তৈরি হচ্ছিল। এই পরিস্থিতিতে ইরানের রাজনীতিতে ধীরে ধীরে নতুন ধরনের বিরোধিতা দেখা যায়। ধর্মীয় নেতা, ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী শাহের শাসনের সমালোচনা করতে শুরু করে। পরবর্তী কয়েক বছরের মধ্যে এই অসন্তোষ দ্রুত বিস্তৃত হয়ে যায়, আর 1979 সালে সেই অসন্তোষী রূপ নেয় ইরানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনে, একটা বিগ টার্নিং পয়েন্ট। 1970-এর দশকের শেষ দিকে ইরানের রাজনৈতিক অসন্তোষ দ্রুত বাড়তে থাকে। এই অসন্তোষের একটি গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন একজন ধর্মীয় নেতা, আয়াতুল্লাহ খোমেনি। খোমেনি শাহের নীতির কঠোর সমালোচক ছিলেন। 1960-এর দশকেই তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়, কিন্তু নির্বাসনে থাকলেও তার বক্তৃতা এবং বার্তা ইরানের ভেতরে ছড়িয়ে পড়তে থাকে। 1978 সালে শাহের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সারা দেশ ছড়িয়ে পড়ে। শ্রমিক, ছাত্র, ধর্মীয় গোষ্ঠী, বিভিন্ন ধরনের মানুষ এই আন্দোলনে যুক্ত হতে থাকে। রাজনৈতিক পরিস্থিতি দ্রুত অস্থির হয়ে ওঠে। অবশেষে 1979 সালের জানুয়ারি মাসে শাহ ইরান ছেড়ে দেশ ত্যাগ করেন। কয়েক সপ্তাহ পরে খোমেনি নির্বাসন থেকে ইরানে ফিরে আসেন। এরপর একটি গণভোটের মাধ্যমে ইরান নিজেকে ঘোষণা করে ইসলামিক রিপাবলিক হিসেবে। এই পরিবর্তনের ফলে ইরানের যে ফরেন অ্যাফেয়ার্স বা পররাষ্ট্র নীতি, এখানেও বড় পরিবর্তন আসে। নতুন নেতৃত্ব বিদেশি প্রভাব থেকে দূরে থাকার কথা বলে এবং বিশেষ করে আমেরিকার ভূমিকা এখানে খুব সমালোচনায় আসে। এর কিছুদিন পর একটি ঘটনা দুই দেশের সম্পর্ককে গভীর সংকটে ফেলে। 1979 সালের নভেম্বর মাসে ইরানের একদল ছাত্র তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস দখল করে। 52 জন আমেরিকান কূটনীতিককে 444 দিন ধরে আটকে রাখা হয়
এই ঘটনাটি আমেরিকা ও ইরানের সম্পর্ককে প্রায় সম্পূর্ণভাবে ভেঙে দেয়। ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছিন্ন হয়, অবিশ্বাস আরো গভীর হয়। কিন্তু এই উত্তেজনার মধ্যেই ইরান আরেকটি বড় সংঘাতের মুখোমুখি হয়। বলা হয় এর পিছনেও আমেরিকার স্বার্থ ছিল। আর এই যুদ্ধ পরবর্তী আরো ৮ বছর মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরো অস্থির করে তোলে। ১৯৮০ সালের সেপ্টেম্বরে ইরাকের নেতা সাদ্দাম হুসেন ইরানের বিরুদ্ধে সামরিক আক্রমণ শুরু করেন। বিপ্লবের পর ইরানের রাজনৈতিক পরিস্থিতি তখন অস্থির ছিল। সেনাবাহিনী পুনর্গঠনের মধ্যে ছিল। নতুন সরকার আন্তর্জাতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন। সাদ্দাম হোসেন মনে করেছিলেন এই সময় আক্রমণ করলে ইরানকে দ্রুত দুর্বল করা সম্ভব। এরপর শুরু হয় ইরান ইরাক যুদ্ধ। এই যুদ্ধ প্রায় ৮ বছর স্থায়ী হয়, ১৯৮০ থেকে ১৯৮৮ পর্যন্ত। এই সময় দুই দেশে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়। ভেবে দেখুন, অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধের সময় আরেকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, মিডল ইস্টের অনেক দেশ ইরাককে সমর্থন দেয়। ওয়েস্টার্ন দেশও ইরাকের সঙ্গে সহযোগিতা করে। অন্যদিকে ইরান নিজেকে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় দেখতে শুরু করে। যুদ্ধের সময় কেমিক্যাল ওয়েপন ব্যবহারের ঘটনাও ঘটে, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়। এই দীর্ঘ যুদ্ধ ইরানের রাজনৈতিক চিন্তায় একটি বড় প্রভাব ফেলে। নতুন নেতৃত্বের মধ্যে একটি ধারণা শক্তিশালী হতে থাকে যে দেশ নিজেকে রক্ষা করতে চায়, তাকে নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে হবে। পরবর্তী কয়েক দশকে ইরানের নিরাপত্তা নীতিতে এই অভিজ্ঞতার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। আর এখান থেকেই ধীরে ধীরে সামনে আসে আরেকটি বড় প্রশ্ন, ইরানের পারমাণবিক কর্মসূচি। কারণ ইরানের নেতৃত্বের কাছে এটি শুধু প্রযুক্তিগত বিষয় ছিল না, বরং ছিল একটি দেশকে কিভাবে নিজেকে নিরাপদ রাখবে একটি অস্থির অঞ্চলের মধ্যে। যুদ্ধের পর ইরানকে নতুন অর্থনীতি ও ইনফ্রাস্ট্রাকচার পুনর্গঠন করতে হয়, কিন্তু একই সময়ে নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়ে যায়। ইরানের নেতৃত্ব মনে করছিল তাদের চারপাশের অঞ্চল ক্রমশ যেন আরো অস্থির হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক কর্মসূচি আবার আলোচনায় আসে। ইরানের দাবি ছিল এই কর্মসূচির উদ্দেশ্য মূলত নাগরিক ব্যবহার, যেমন বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণা। কিন্তু আমেরিকা, ইসরায়েল এবং কয়েকটি ইউরোপীয় দেশ এই কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে। তাদের আশঙ্কা ছিল এই প্রযুক্তি ব্যবহার করে ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। এরপর ধীরে ধীরে ইরানের ওপর আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি বড় চাপের মধ্যে পড়ে। তেল রপ্তানি কমে যায়, বিদেশি বিনিয়োগ কমে যায়, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ কঠিন হয়ে পড়ে। এই উত্তেজনার মধ্যে ২০১৫ সালে একটি গুরুত্বপূর্ণ চুক্তি, ইরান নিউক্লিয়ার ডিল স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচির কিছু অংশ সীমিত রাখতে রাজি হয়। এর বদলে কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করে দেওয়া হয়। কিছু সময়ের জন্য মনে হয়েছিল উত্তেজনা হয়তো কমতে পারে, কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প আসার পর আমেরিকা এই চুক্তি থেকে সরে দাঁড়ায় এবং আবার কঠোর নিষেধাজ্ঞা আরোপ হতে থাকে। এরপর থেকে ইরান ও আমেরিকার সম্পর্ক আবার দ্রুত অবনতির দিকে যায়। মিডল ইস্টের প্রক্সি ওয়ার, সামরিক উত্তেজনা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে চলে আসে। আজকের পরিস্থিতি বোঝার জন্য এই দীর্ঘ ইতিহাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান উত্তেজনা শুধু সাম্প্রতিক ঘটনার ফল নয়, এটি কয়েক দশকের অবিশ্বাস, সংঘাত এবং কৌশলগত প্রতিযোগিতার ফল। আজকের মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি বা মিডল ইস্টের যে পরিস্থিতি, সেটা দেখলে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, ইরান আমেরিকার সম্পর্ক শুধু দুই দেশের কূটনৈতিক বিরোধ নয়, এর পিছনে আছে কয়েক দশকের ইতিহাস। ১৯৫০-এর দশকে দুই দেশ ছিল ঘনিষ্ঠ মিত্র। তারপর আসে রাজনৈতিক হস্তক্ষেপ, বিপ্লব, যুদ্ধ এবং দীর্ঘ অবিশ্বাসের সময়। এই পুরো ইতিহাসের মধ্যে দুই ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। একটি দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইরান একটি বিপজ্জনক রাষ্ট্র, যা মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াতে চায় এবং পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে এনার্জি অর্জন করতে চায়, শক্তি অর্জন করতে চেষ্টা করছে। অন্য দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইরান নিজেকে এমন একটি দেশের মতো দেখে যে দেশ বহু বছর ধরে নিষেধাজ্ঞা, চাপ এবং সামরিক হুমকির মধ্যে রয়েছে। এই দুই দৃষ্টিভঙ্গির সংঘাতই আজকের উত্তেজনার বড় কারণ, এবং এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ আমরা যে সংঘাত দেখছি, যে কনফ্লিক্ট দেখছি, ওয়ার দেখছি, মধ্যপ্রাচ্যে প্রক্সি ওয়ার, পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা এবং বড় সুপার পাওয়ারগুলোর কৌশলগত প্রতিযোগিতা, এগুলো কি সম্পূর্ণ নতুন একটি অধ্যায়, নাকি এগুলো সেই দীর্ঘ ইতিহাসেরই
আরেকটি ধাপ। আন্তর্জাতিক রাজনীতিতে একটি কথা প্রায়ই বলা হয়, স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু নেই, স্থায়ী থাকে শুধু স্বার্থ, সেটা নিজেরই হোক বা জাতীয় হোক। সম্ভবত এই কথাটাই ইরান ও আমেরিকার সম্পর্কের ইতিহাসকে সবচেয়ে সংক্ষেপে ব্যাখ্যা করে, এবং সেই কারণেই আজকের পরিস্থিতি বোঝার সময় এই ইতিহাসটি মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রশ্নটা শুধু অতীত নিয়ে নয়, প্রশ্নটা হলো আগামী দিনে এই সম্পর্ক কোন দিকে যাবে, এই যুদ্ধ কবে শেষ হবে, এবং আরও বড় প্রশ্ন, আজ আমরা যা দেখছি তা কি নতুন ইতিহাসের শুরু, নাকি হিস্ট্রি রিপিটস, ইতিহাস কি আবার ফিরে আসছে? আপনার কি মনে হয়? আজকের পর্বটি এইটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিকে লাইক করুন। আপনাদের সাথে আবার আগামী পর্বে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।